ভাবি, ভাবি কি রান্না করছো? অনেক ক্ষুধা লাগছে, সকাল থেকে না কিছু খাই নাই তো, এজন্য পেটের ভিতরে চুইচুই করতেছে। খাবার দাও না। সকাল থেকে কোথায় ছিলেন আপনি? ভাবি দোকানে গেছিলাম, এই যে বৃষ্টি হচ্ছে তো, এই জন্য আটকে গেছিলাম। দাও না, দুটো খাবার দাও। বেলা চলে গেছে মানে কি? তোমার বেলা তো 24 ঘন্টায় থাকে। তুমি শুধু আসবা, এসে আমাকে শুধু অর্ডার দিবা যে আমাকে খাবার দাও, তোমার জন্য 24 ঘন্টা খাবার আমি রেডি করে রাখবো। বেহায় বেশরম। এই, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? এত বড় ছেলে যে ঘুরে ঘুরে ভাইয়ের ঘাড়ে খাও, তোমার কি এতটুকু লজ্জা করে না? ইনকাম করে খেতে পারো না? ভাইয়ের ঘাড়ে এভাবে বসে বসে আর কতকাল খাবে? প্রত্যেকদিন আমাকে এই ভাতের খোঁটা দিও না তো ভাবি। যখনই আমি খাবার খেতে আসি তখনই তুমি আমাকে খোঁটা দিয়ে কথা বলো। একটু চুপ থাকতে পারো না? শোনো, পেটের ক্ষুধা নিয়ে এত কথা শুনতে ভালো লাগে না। একটু শান্তি মতো আমাকে খেতে দিতে পারো না? আমি কেন চুপ থাকবো? তোমার ভাই যে দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে সেই টাকায় তুমি ভাগ বসাবা, আর আমি তোমাকে কিছু বলবো না? এই, তোমার ভাইয়ের উপর কি তোমার এতটুক মায়া করে না? এই যে তোমার ভাই এত কষ্ট করে সংসারটা চালাচ্ছে, তুমি তো পারো কিছু উপার্জন করে সংসারটা চালাতে, তোমার ভাইকে সাহায্য করতে। এই সংসারে আমি থাকলে আমার ভাইয়ের কোনো সমস্যা নেই, তাহলে তোমার এত কিসের সমস্যা? আজ পর্যন্ত আমার ভাই কোনোদিন আমাকে এক কাপ চায়ের খোঁটা পর্যন্ত দেয়নি, আর তুমি উঠতে বসতে আমাকে খোঁটা দাও। আমি বুঝি কামাই করতে অনেক কষ্ট হয় ভাবি, আমি কিন্তু চেষ্টা করছি। চাকরি বাকরি না পেলে আমি কি করব? সব সমস্যা তোমার, এত কিসের সমস্যা তোমার? সমস্যা নাই মানে? এই সংসারে কাজ করবে না তো ভাত কিসের? আর হ্যাঁ, এখানে কি টাকার গাছ লাগায় রাখছে নাকি যে ঝাঁকি দিলে টাকা পড়বে? নিজেকে তো খুব লাট সাহেব মনে করতেছো। বাপে যত জমি জমা ছিল সব তো শেষ করছো, এখন নিজের ভাইয়ের রক্ত চুষা খেতে শুরু করছো। শোনো ভাবি, সাফ সাফ তোমাকে একটা কথা বলে দিই, আমার ভাই আমাকে খাওয়ায়। তোমার বাবার বাড়ি থেকে টাকা এনে সেই টাকার ভাত কিন্তু আমাকে খাওয়ায় না। আমার ভাই তো আমাকে কখনো কথা শোনায় না, তাহলে তুমি আমাকে এত কথা কেন শোনাও? শোনো ভাবি, এই ভিটা কিন্তু আমার বাবার। আমার বাবার ভিটায় বসে আমার ভাইয়ের ঘরে দুইটা খাবার চাওয়ার অধিকার কিন্তু আমার আছে। শোনো, সাপ সাপ একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শোনো। তুমি যতদিন না পর্যন্ত উপার্জন করবা, তোমার পাতে একটা ভাতও আমি পারবো না। আর তারপরেও যদি ভাত চাও না, তাহলে 3 বেলায় ঝাঁটার বাড়ি দিয়ে দিব। যাও এখান থেকে। আবার শুরু হয়ে গেছে। প্রতিটা দিন আমার ভাইয়ের সাথে ঝগড়া না করলে তোমার পেটের ভাত হজম হয় না? কি শুরু করছো? আর একটা দিনও কি একটু শান্তি মতো থাকতে দিবা না বাড়িতে? সমস্যাটা কি তোমার? ওরে বাবারে, এ তো আসছে দেখছি জজের মতো আমার বিচার করতে। সব সময় আমি দোষ করে, আমারই দোষ। তোমার ভাই এত বড় যে হয়েছে, এখন পর্যন্ত কোনো টাকা উপার্জন করে? পাড়ার মানুষ কত হাসাহাসি করে আমাদের নিয়ে। তোর ভাইকে বলতে পারেন ইনকাম করে খেতে, তোমার ঘরে বসে আর কতকাল খাবে? কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। আর একটা কথা কান পেতে শুনে রাখবো, আমার ভাই যতদিন মন চায় ততদিন এখানে বসে খাবে। আর হ্যাঁ, ওর চাকরি বাকরি যতদিন না হবে ততদিনও এইভাবেই খাবে। এই সংসারে ইনকাম করি আমি, আমার টাকায় সংসার চলে। তোমার এত সমস্যা কি? আর শোনো, এই ঝগড়া পেশাব করে লাভ নাই। ও সকাল থেকে কিছু খায় নাই, আমার বাইরে তুমি খাবার দাও। যাও ঘরে যাও। ঘরে কোনো খাবার নাই, সব খাবার আমি খেয়ে ফেলছি। তুমি আমারে দেখো না, তোমার খাবার খেতে খেতে আমি কত মোটা হয়ে গেছি। ভাইয়ের পর যদি এত দরদ থাকে তাহলে যাও না, আলাদা করে রান্না করে ভাইকে খাও। ও, আমার কামাই খেয়ে খেয়ে মোটা তাজা হইতেছো, আর আমার ভাই খেতে চাইলে অন্ন ধ্বংস করতেছে না? অমানুষের মতো কথা বলো না। ও আমার কলিজার টুকরা ভাই, ওরে নিয়ে আর কোনোদিন একটা কথা বলবা না, তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। ভাইজান একটু চুপ থাকো তো। প্রতিদিন আমাকে নিয়ে এই সংসারে এত ঝামেলা আমার ভালো লাগে না। তুমি ভাবির মুখ দেখতে চাও না, ভাবি তোমার মুখ দেখতে চায় না। আমি চাই না এই সংসারে আমার জন্য কোনো অশান্তি হোক। ভাইজান, আমার আর ক্ষুধা নেই, আমার ক্ষুধা চলে গেছে, আমি আর খাবো না। ওরে বাবারে, এখন দরদ উতলাই পড়ছে না? আমার সংসারে আগুন ধরে, এখন তুমি বলো তোমার ক্ষুধা লাগে নাই? এ তোমার কাছ থেকে না শিখতে হবে, নাটক কত প্রকার হয় আর কি কি হয়। ভাবি, অনেক সহ্য করছি, আর না। আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন না পর্যন্ত আমি রোজগার করতে পারছি, যতদিন না পর্যন্ত আমার রোজগারের টাকা দিয়ে চাল কিনতে পারছি, ততদিন আমি তোমার রান্নাঘরে যাব না। সৈকত, সৈকত দাঁড়া ভাই, যাস না। এবার তো শান্তি হলো। সেই সকাল থেকে আমার ভাইটা না খেয়ে রাগ করে চলে গেল। আরে, ঘরে থেকে কটা খাবার দিলে কি এমন হতো? তোমার মনের ভিতরে কোনো মানুষ নেই, পুরোটাই পাথর। তুমি পাথর হয়ে গেছে। এবার তুমি একা একাই খাও, আমার ভাইয়েরটাও খাও, আমারটাও খাও, একা একা খাও। রাক্ষসী কোথাকার। এ শোনো, এত চিল্লাও না তো। পেটে যখন ক্ষুধা লাগবে লেজ গুটিয়ে বাসায় চলে আসবে। ভাত না খেয়ে কতদিন থাকবে শুনি? তুমি ভুল ভাবতেছো, ও আমার রক্ত, ওরা আমি হারে হারে চিনি। ও যেহেতু বলে গেছে এই বাড়িতে আর আসবে না, ও কোনোদিন আসবে না। তুমি মানুষ রূপী একটা রাক্ষস, আমি ভুল করে তোমার মতো একটা রাক্ষসে বিয়ে করছি।
সারাদিন রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে ইনকাম করি শুধু সংসারে একটু শান্তির জন্য, যাতে তুমি আমার ভাইটাকে সারাক্ষণ এরকম খেসর মেসর না করো। ঠিক আছে, যা হয়েছে ভালোই হয়েছে, থাকো এই রাজত্ব নিয়া, আর খাওয়া দাওয়া তুমি একলাই করো। ধরো, আমার কিচ্ছু দরকার নাই, আমিও আর খাবো না। খায়ও না, এত তেজ দেখার সময় নাই। পারা যায় মালিক তো করে না। ভাই এদিকে এসো তো। কিসে ভাই, কি জন্য ডাক দিছেন? দেখতেছেন তো খুব কাজের চাপ। ভাই তোমাদের এখানে কি কাজের কোনো ব্যবস্থা আছে? মানে কাজের কোনো লোক লাগবে? আমার কাজের খুব দরকার। যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারতে আমি সব কাজ করতে পারতাম। কাজের লোক তো সবসময় লাগে, রাজমিস্ত্রি জোগালি লোক লাগবো, কিন্তু কে কাজ করব? আপনার কোনো লোক আছে? না ভাই, আমার কাজের কোনো লোক নাই, কাজ আমি নিজেই করব। আমার কাজের খুব দরকার। কি কোন ভাই, আপনি রাজমিস্ত্রি কাজ করবেন? আপনার তো দেখে মনে হইতেছে কোন শিক্ষিত ঘরের সন্তান। এর আগে তো কোনোদিন মনে হয় এই কাজ করছেন মনে হয় না। কিন্তু ভাই, এই কাজ যে কষ্টের, এটা আপনি কিভাবে যে বুঝাবো বলার বাইরে। রোদ্রের মধ্যে বালু টানতে হইব, ইট টানতে হইব, তারপরে যে রটও টানতে হইব। এই কাজ ভাই আপনি 2 দিন করলে এরপর আপনার খুঁজেই পাওয়া যাবে না। পেটের ক্ষুধা আর পরিবারের কথা শোনাচ্ছে। রোদের তাপ অনেক ভালো, অনেক কম কষ্টের। ভাই আমি কাজ করতে পারবো, আমার কাজ নিয়ে কোনো অসুবিধা হবে না। তুমি আমার একটা কাজের ব্যবস্থা করে দাও, আমি সব কাজ করতে পারবো, কোনো ফাঁকি দেবো না। কি ব্যাপার শাওন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ ফাঁকি দিচ্ছ না? ঠিক সময় মতো নতুন বিল্ডিং এ ছাদ ঢালাই না হলে না, তখন বুঝবে কাজ ফাঁকি দেওয়া মজাটা কি। আর ভাই, আপনি কে? আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার লেবারের সাথে কথা বলে কেন কাজে ডিস্টার্ব করছেন বলুন তো? না স্যার, উনি ডিস্টার্ব করতেছে না, উনি কাজ চাইতেছে। উনি নাকি লেবারের কাজ করব। এই, উনি লেবারে কাজ করবে? শাওন, তোমার কি মাথা ঠিক আছে? ওনাকে কি দেখে মনে হয় উনি কখনো লেবারে কাজ করছে? কখনো তো একটা ইটের উপর আরেকটা ইট উঠাইছে বলে আমার তো মনে হয় না, তাই না? আর ভাই শুনেন, আপনাকে একটা কথা বলি, আপনাকে দেখে শিক্ষিত করে বেকার ছেলে মনে হচ্ছে। আপনি একটা কাজ করুন, অন্য কোথাও গিয়ে চাকরি ইন্টারভিউ দিন, আপনার চাকরি হয়ে যাবে। এটা রাজমিস্ত্রির কাজ, এটা আপনি করতে পারবেন। ভাই আমি কাজ করতে পারবো, বিশ্বাস করেন, আমাকে কাজ দিয়ে দেখেন। আর তাছাড়া আমি চাকরির অনেক ব্যবস্থা করার চেষ্টা করেছি, কিন্তু চাকরি কোথাও পাইনি। আমাকে একটা কাজ দেন, পরিবারে অনেক সমস্যা, আমার টাকার অনেক দরকার। আপনি আমাকে যে কাজ দিবেন আমি সব কাজ করতে পারবো। দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দেন না ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, তুমি যেহেতু কাজটা এতই করতে চাচ্ছ, কাজটা কর। তবে কিন্তু আমার একটা শর্ত আছে, খুব ভালোভাবে পরিষ্কার করে বলে দিচ্ছি, সারাদিন কাজ করবে, একটা ইট যেন নষ্ট না হয়। আর এটা যে মশলাগুলো আছে সেগুলো যেন কোনো প্রকার নষ্ট না হয়। যদি কোনো প্রকার নষ্ট হয়েছে তাহলে কিন্তু তোমার সারাদিনের হাজিরা ওখান থেকে কেটে রাখবে, ঠিক আছে? আরে এই, তোকে কাজটা ভালোভাবে বুঝিয়ে দিস, আর ওকে ইট তোলার কাজটা বুঝিয়ে দিবি। দেখি ও কতটা ভালো কাজ করতে পারে। আমি গেলাম। ঠিক আছে আহান ভাই, এই ইটগুলা ভাই আপনি এখান থেকে ওইখানে নেন, আমি এই যে এগুলা করতেছি। হ্যাঁ এগুলা হ্যাঁ হ্যাঁ, এইগুলা ওইখানে সরাইতে হইবে এগুলো সব। আচ্ছা, এগুলো সরাইলে পরে যে আমি নতুন করে বাউন্ডারি তুলবো, তো আমার এইটা এই করে মানে এদিকে আয়, আমার কাছে একটু বল। কি হয়েছে বাবা? এই নে, এই টাকাটা তোর কাছে রাখ, আর ধর ধর ধর। তুই প্রত্যেক দিন রোদ্রের মধ্যে হাইটা হাইটা অফিসে যাস, তোর অনেক কষ্ট হয়। আমি বাপ হয়ে তো তোর কষ্ট সহ্য করতে পারি না রে মা। এই টাকাটা দিয়া আজকে তুই রিক্সা কইরা তারপরে অফিসে যাস। বাবা তুমি কি পাগলামি করতেছো? হ্যাঁ, কি বলতেছো তুমি? এই টাকার কথা যদি মা শুনতে পারে তুলকালাম হয়ে যাবো না? এমনিতেই কত কথা শোনায় তোমাকে। ধরো টাকা, ধরো টাকা লাগবে না। আরে না, না। আমি হেঁটে যেতে পারবো রাখ, বাবা, তো- আমি হেঁটেই যেতে পারবো বাবা। আরে শোনো, না, তুই রাখ। কি ব্যাপার এইখানে সুরের মতো ফিসফিস করতেছো কেন? হ্যাঁ, ও মাইয়ার হাতে টাকা গুইজা দিতাছো। তুমি মুখ বন্ধ করো, ও আমার নিজের মাইয়া, রক্তের মাইয়া। আমি বাপ হইয়া ওরে 200 টাকা দিছি, ও প্রত্যেকটা দিন হাইটে হাইটে অফিসে যায়। আর তোমার এত সমস্যা কি? হ্যাঁ,
এখন আমি ভালোই ভালোই কইতেছি, টাকাটা ফেরত দাও। এই টাকা আমার কামাই। এটা তোমার কামাইয়ের টাকা, সেই জন্যই তো আমি কাইরা নিলাম, কারণ এই টাকার উপরে আমারও হক আছে। আর যে টাকা একবার আমার হাতে আসে সেটা তো দেওয়ার জন্য আমি নেই নাই। এই মাইয়ার তো পুরা কপাল, স্বামীটারে খাইয়া বাপের বাড়ি উঠছে, এখন বাপের গাটটা চিবায়া চিবায়া খাইতেছে। তার বলে কত শখ, রিক্সায় চড়বো, রিক্সায় চড়া অফিসে যাইবো। এই তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তোর কি লজ্জা হয় না? কেন শরম করবে আমার? আমার বাবা আমাকে ভালোবেসে টাকাটা দিছে আমি যেন রিক্সা করে যাই। আমি তো তোমার টাকা নেই নাই। তোমার সমস্যা কোথায়? আমি তো আমার নিজের উপার্জনের টাকা দিয়ে চলি। আমি তো তোমার 1 টাকা খাই না, বা তোমার বাবার ঘাড়ে বা তোমার ঘাড়ে বসেও খাই না। আর সবকিছুতে তোমার হয়তো জলে কেন? হ্যাঁ, আমি তো আমার বাবার বাড়িতে থাকি। ওরে আমার সতী সাবিত্রী রে, স্বামীটারে তো খাইছোস, খাইয়া বাপের ঘাড়ে আইসা পড়ছোস। লজ্জা করে না এই বাপের অন্ন ধ্বংস করতে? কালকে যখন এই বাড়ির থেকে তোরে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেব, তখন ঠিকই বুঝবি যে বাপের বাড়ির কত মজা। মা, তুমি আর কত ঘটা দেবে আমাকে বলো? প্রতিদিন প্রতিক্ষণ শুধু একই খোটা। আমার স্বামী মারা গেছে, আমি বিধবা। এই খোটাটা তুমি সব সময় আমাকে আর কত দাও? তোমার কি একটুও খারাপ লাগে না? আমার স্বামী মারা গেছে, আমি বিধবা হয়েছি, শ্বশুর বাড়ির লোকজন আমাকে পোড়া কপালি বলে ওই বাড়ি থেকে বের করে দিছে। শেষ ঠিকানা হিসেবে আমি আমার বাবার বাড়িতে আসছি। আর এখানে আসার পর একই ধরনের খোটা সারাক্ষণ তুমি আমাকে দিতেই থাকো। আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে আমার কপালে এত দুঃখ থাকতো না, আর আমি ওই নরকে ঘুরে আসতাম না, কখনো না। বুঝলাম তোর স্বামী মারা গেছে, সেই জন্য শ্বশুর বাড়িতে থাকতে পারস নাই। তাই বইলে কি বাপের ঘাড়ে পাহাড়ের মতো আইসা চাইপা বইসা থাকতে হইব? হ্যাঁ, শ্বশুর বাড়িতে কেমনে থাকবি? তোর তো আবার স্বভাব চরিত্র ভালো না, সেই জন্য তো শ্বশুর বাড়ি থাকতে পারস নাই। আরে বাবা, তুই কোথাও যদি জায়গা নাই পাইতি, নদী আসিল না, নদীর পানিতে ঝাঁপ দিয়ে মরতে পারতি না? তাও তো ভালো হইতো, আমাগো পিন্ডিটা চটকাইয়া খাইতে পারতি না। খবরদার, আর একটা বাজে কথা কইবা না। ও আমার মায়া, ওর কপাল পুড়ছে, এই জন্য ও এই বাড়িতে আসছে। এটা আমার বাড়ি, আমি ওর এই বাড়িতে আশ্রয় দিছি। আর তুমি কান খুইলা পরিষ্কার করে একটা কথা শুইনা রাখো, ওরে নিয়ে যদি আর একটা উল্টাপাল্টা কথা কও, খুব খারাপ হয়ে যাইবে। প্রয়োজন হইলে আমি তোমার এই বাড়ির থেকে তাড়াই দিব। কি তুমি তোমার মাইয়ার জন্য আমার এই বাড়ির থেকে তাড়াই দিবা? হ্যাঁ, আমি খারাপটা কি কইলাম? মানুষ তো স্বামী মারা গেলে থাকে শ্বশুর বাড়িতে, তোমার মাইয়া তো থাকতে পারে না, কারণ তার চরিত্র ভালো না। শুনো, তোমার আমি একটা কথা কইয়া দিতাছি, এই বাড়িতে থাকতেছে ভালো কথা। এই এলাকায় পাড়ার ছেলেরা যখন তার পিছন ঘুরঘুর করব, নানান জনের নানান কথা কইব, তখন কিন্তু আমারে দোষ দিতে পারবা না। মুখ সামলে কথা বলো মা। কিসের পরপুরুষ? আমি ওই অফিসে চাকরি করি, আর শ্রমের বিনিময়ে তারা আমাকে টাকা দেয়। মা, একটা কথা বলো তো, তোমার মেয়ের যদি আজকে কপালে এরকম একটা দুর্ঘটনা ঘটতো, তাকে কি তুমি এভাবে কথা শোনাতে পারতে? পারতে না তো। আমাকে তুমি কিভাবে এসব কথা বলো? তোমার একটুও খারাপ লাগে না? আসলে তোমার না মন মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। তুমি একটা অমানুষ, মানুষ নামের কলঙ্ক। চুপ, একদম চুপ। এখন আমি তোরে বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতেছি, দেখি তোর বাপের কি ক্ষমতা আছে। খবরদার, তুমি যদি আমার এই মায়ের গায়ে হাত দাও না, আমি তোমারে আজকেই তালাক দেব, রাস্তায় বের করে দেব। থাক বাবা, অনেক কথা হয়েছে, আমাকে নিয়ে আর কোনো কথা বলতে হবে না। আর মা, তুমি একদম সত্যি কথা বলছো, আমার অনেক আগেই মরে যাওয়া উচিত ছিল, তাহলে আর এই সংসারে এসে তোমাদের বোঝা হয়ে থেকে এত কথা শুনতে হতো না। তোমার জন্য, শুধু তোমার জন্য আমার মায়ের জীবনটা তত্ত্ব হয়ে গেল। তুমি এই মায়াটার যদি এই বাড়ির থেকে তাড়াইতে পারো, তাহলে তুমি বাঁচো। আমি সব বুঝি।
এই মায়া তো তুমি পেটে ধরো নাই, তাই তোমার অন্তর বিন্দুমাত্র মায়া দয়া কিচ্ছু হয় না, কারণ তুমি তো মানুষ না, তুমি একটা অমানুষ। অমানুষ। হ্যাঁ, ঠিকই কইছো, আমিও মানুষ, আমার ভিতরে না দয়া মায়া কিচ্ছু নাই। এই বাড়ি আমার, আমার সংসার, আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করছি। আর এই বাড়িতে থাকতে হইলে আমার নিয়ম মতন থাকতে হইব, চলতে হইব। আল্লাহ, আল্লাহ, তুমি ছাড়া আমার এই মা মরা মায়াটার আর কেউ নাই। আল্লাহ, আমি বুড়ো মানুষ, আমি যদি মইরা যাই আল্লাহ, তুমি আমার এই মায়াটারে দেখে, তুমি আমার এই ডাইনির হাত থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ, আমার মায়াটারে রক্ষা করো। আরে স্বপ্ন, কেমন আছিস তুই? কতদিন পর দেখা বল। এই তো কোনো রকম বেঁচে আছি। যাক, তুই কেমন আছিস? আর তোর কি অবস্থা? এখানে কি করছিস তুই? আরে কি পোশাক পরেছিস তুই? ও ইয়ে মানে এই রাস্তার পাশে যে বড় বিল্ডিংটায় কাজ চলছে না, কনস্ট্রাকশনের, আমি ওখানে দিনমজুরি কাজ করছি কয়েকদিন ধরে আর কি। কি বললি? রাজমিস্ত্রি? তুই ফান করছিস আমার সাথে না? তুই ছিলি আমাদের ক্লাসের ফার্স্ট বয়, আর তুই কিনা কনস্ট্রাকশনে কাজ করছিস? এটা তোর সাথে যায় না, এটা একদমই মানায় না। কি আর করবো বল, কপালে না থাকলে পড়াশোনা দিয়ে কি হয়। অনেক শখ করে পড়াশোনা করেছিলাম, অনার্স কমপ্লিট করেছিলাম ভালো চাকরির আশায়, কিন্তু ভালো চাকরি তো আর পেলাম না। প্রতিনিয়ত বাড়িতে কথা শুনতে হয়, ভাবি কথা শোনায় উঠতে বসতে, খাওয়া নিয়ে খোঁটা দেয়, ভাইয়ের ঘাড়ে বসে খাওয়া নাকি পাপ। আমি অনেক চেষ্টা করছি, কোনো চাকরি বাকরি পাইনি, তাই তো না পেরে এই দিনমজুরি কাজ করছি। আচ্ছা আমার কথা বাদ দে, তোর কথা বল, এখন তোর কি অবস্থা, কি করছিস? এই দুপুরবেলা কোথায় যাচ্ছিস? আমার কথা আর কি বলবো, ওই তো বেসরকারি ছোট একটা সংস্থায় চাকরি নিয়েছি। পড়াশোনা শেষ হতে না হতেই বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিল। ভেবেছিলাম ভাগ্যটা হয়তো একটু ফিরবে। কথায় আছে না, পোড়া কপাল কখনো ভালো হয় না। প্রথম প্রথম বিয়ের পর ভালোই চলছিল আমাদের মধ্যে, কিন্তু বিয়ের কিছুদিন পর তোর ভাইয়া, মানে হচ্ছে আমার হাজবেন্ড, একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। ঠিক সেই মুহূর্তে পুরো আকাশটা আমার মাথায় ভেঙে পড়ে। শ্বশুরবাড়ির লোকজন আমাকে অলক্ষণী বলে বাসা থেকে তাড়িয়ে দেয়। ফিরে এলাম বাবার বাড়িতে, তো কপালে আর সুখ কই। এখানে এসেও দেখলাম এই সংসারে আমি বিরাট বড় একটা বোঝা। সৎমার গালাগালি, কত কটু কথা, খাবার নিয়ে কথা, এগুলি সহ্য করতে না পারে কর্মের তাগিদে বেরোলাম। এই তো ছোট একটা চাকরিও পেয়ে গেলাম, চলছে। আসলে সত্যি কথা কি স্বপ্ন, প্রতিটা মানুষের জীবনে অদৃশ্য গল্প আছে। তোর গল্পটা আলাদা, আমার গল্পটা আলাদা। গল্প আলাদা হলেও আমরা কিন্তু একই সুতে গাঁথা, তাই না? তুই তোর ফ্যামিলিতে বোঝা, আমি আমার ফ্যামিলিতে বোঝা। কষ্ট সহ্য করতে করতে না একটা সময় অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি। মাঝে মাঝে মন চায় নিজেকে শেষ করে ফেলি। দিন শেষে যখন রাত চলে আসে, রাতটা না কাটতেই চায় না, খুব কষ্ট হয়। ইচ্ছে করে এই দুনিয়া থেকে এখনই চলে যায়, কিন্তু আমার বৃদ্ধ বাবার মুখটা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে না, তখন আর এই পৃথিবী ত্যাগ করতে পারি না। আমার এই যে আজকে বেঁচে থাকা, আমার এই বাবাটার জন্য। তাই
আবার স্ট্রং হই, আবার ঘুরে দাঁড়াই, আবার বেঁচে থাকার স্বপ্ন দেখি। আচ্ছা বাদ দে, কথায় কথায় অনেক কথা বলে ফেললাম, তুই আবার কিছু মনে করিস না। আরে মনে করার কি আছে? তোর মনের কষ্টগুলো আমার সাথে শেয়ার করলি, আমার মনের কষ্টগুলো তো তোর সাথে শেয়ার করলাম। এই যান্ত্রিক শহরে মনের কথাগুলো খুলে বলার মতো মানুষ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, তোর মনের কথাগুলো শুনে ভালো লাগলো। ঠিক আছে সৈকত, কথায় কথায় তো অনেক কথা হয়ে গেল, আমি এবার যাই, তা না হলে আবার বসে বকাবকি করবে। তুই সাবধানে যাস। ঠিক আছে, সাবধানে যাস, হ্যাঁ, আর ভালো মতো অফিস করিস। ভালো থাকবি। ভাবি, ভাবি, এই না বাজার ধরো, এখানে বড় মাছ আছে, বাজারঘাট সবকিছু আছে, দেখো। ও মা গো, কত বড় মাছ! কি ব্যাপার, তুমি এত বড় মাছ কেনার টাকা কই পেলা? কোথাও কি চুরি চামারি করছো নাকি বড় লোকের পকেট মারছো? হ্যাঁ না ভাবি, আমি চোর না। গত 2 দিন ধরে আমি রোদে পুড়ে কাজ করেছি, সততার সাথে রোজগার করেছি। রাজমিস্ত্রির কাজ করে যে টাকা পেয়েছি সেই টাকা দিয়ে বাজার করে নিয়ে এসেছি। এখন তো তুমি আর বলতে পারবে না, মানুষের কাছে গিয়ে বলতে পারবে না যে আমি আমার ভাইয়ের ঘাড়ে বসে খাই। এখন শান্তি তো? ওরে বাবারে, একদিন কাজে গিয়ে আকাশ ফাটা ফেলাইছো না? এত বড় বড় কথা কই থেকে শিখছো? আর একটা কথা, একদিন বাজার করে কি বাড়ির মালিক মনে করছো? দেমাগ দেখে তো বাসা যাচ্ছে না। চুপ করো, আল্লাহর দোহাই লাগে, এবার একটু থামো। আর বাজারগুলো মাটিতে ফেললা কেন? সৈকত, এগুলো আমি কি শুনতেছি? তুই লাস্ট পর্যন্ত রাজমিস্ত্রি কাজ করতে গেছস? শোন, তোরে দিন রাত কষ্ট করে পড়াশোনা করাইছি এই রাজমিস্ত্রির ছাপ্পা লাগানোর জন্য না। তোকে সরকারি চাকরি করবি, তুই বড় অফিসার হবি, এটা আমার স্বপ্ন। আর তুই আমার স্বপ্নটাকে এভাবে শেষ করে দিচ্ছিস, তাও আবার রাজমিস্ত্রি কাজ করে। তুই মাথায় ইটের বোঝা ববি, আর এগুলো আমার দেখতে হবে। এর জন্য তোরে আমি পড়াশোনা করাই নাই। আমার বুকটা ফাইটা যাইতেছে। ভাইজান, শান্ত হও। এই জামানায় এত সহজে চাকরি পাওয়া যায় না, যোগ্যতা দিয়ে চাকরি হয় না। চাকরি পেতে গেলে টাকার দরকার হয়, কারি কারি টাকার দরকার হয়, মামা খালুর দরকার হয়। কিন্তু টাকাও নেই, মামা খালুও নেই, তাহলে আমার চাকরি কি করে হবে বলো তো? বাড়ি বসে থেকে গালমন্দ শোনার চেয়ে এই যে বাইরে গিয়ে রোদে পুড়ে কাজ করা অনেক ভালো। আমাকে নিয়ে চিন্তা করো না তো, আমি কষ্ট করে বাজার করে নিয়ে এসেছি, ভাবি রান্না করবে আর আমরা দুজনে মিলে খাবো। চলো ঘরে চলো। দেখ ভাই, কালকে থেকে তুই আর কাজে যাবি না। এই ভারী কাজ তুই করতে পারবি না, তোর নরম শরীর, আর এই শরীরে এত কষ্টের কাজ মানায় না। তুই অসুস্থ হয়ে পড়বি। আর সবচেয়ে বড় কথা কি জানোস? তোর যদি কিছু হয়ে যায়, আমি বাঁচবো কারে নিয়া? আমার অনেক স্বপ্ন, তুই অনেক বড় হবি। শোন ভাই, তুই কাজ ছাইরা দে। আরে আমি একলা যা ইনকাম করি এতে আমাকে চলবো, কোনো সমস্যা হইব না। তুই কাজটা ছাইরা দে ভাই। ভাইজান, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তো, আমি বড় হয়েছি, নিজের দায়িত্ব নিতে শিখেছি। চলো ঘরে চলো। ভাবি, বাজারটা উঠিয়ে রান্না করো, একসাথে খাবো। চলো। আন্টি, আমি ভাবছিলাম এবার আপনার জন্য স্বর্ণের কিছু মোটা গহনা আর কিছু নেকলেস আমি শহর থেকে কিনে দেব, কিন্তু আপনার মেয়ের যে ভাবসাব দেখতেছি, মনে হচ্ছে না এই বিয়েটা হবে, আর এই বিয়েতে তার কোনো মত আছে। এখন বুঝতেছি না যে এই গহনাগুলো আসলে আপনার কপালে আছে নাকি অন্য কারো কপালে আছে। বাবাজি, তুমি কোনো চিন্তা করো না। আরে তুমি কোনো চিন্তা করো না, এই মাইয়ার বিয়া তোমার সাথেই হইব। হ্যাঁ, প্রয়োজনে ওর হাত পাও বইন দেওয়া কাজী ডাইকা তোমার সাথে কাবিন পাবো, কবুল বলামু। কিন্তু বাবাজি, টাকা পয়সা গহনার ব্যাপারটা একটু মনে রাখো, আমারে ভুলা যাইও না। আরে আন্টি, কি যে বলেন না, আপনার ওইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনি সময় মতো আপনার প্রাপ্যটা পেয়ে যাবেন, কিন্তু আপনি এদিক দিয়ে সবকিছু ঠিকঠাক করে আমাকে শুধু একটা ইশারা দিবেন বা আমার একটা কল করবেন, আমি কাজই নিয়ে রেডি থাকবো, ঠিক আছে? ঠিক আছে বাবাজি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মেয়েকে রাজি করান। আপনার মেয়ে যদি রাজি হয়ে যায় আমাকে শুধু একটা ফোন দিবেন, আমি সবকিছু ব্যবস্থা করে রাখবো। আজ তাহলে আসি।
এই ছেলে, এই তুমি এই বাড়িতে কেন আসছো? কেন আসছো এই বাড়িতে? তোমার সেই দিন সোজা বাসায় বলে দিচ্ছি, এই বাড়িতে আর কোনোদিন পা রাখবা না। তবে কেন আসছো? আমার মেয়ের সাথে নোংরামি করার আর জায়গা পাও? তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, আমি বাবাজিরে এই বাড়িতে আইতে কইছি। এই ধনী বাবাজির সাথে তোমার মাইয়ার বিয়ে হইব। তুমি একদম কোনো কথা কইবা না। তোমার ওই অলক্ষী মাইয়ার জন্য এর চাইতে ভালো জামাই এই দুনিয়াতে আর নাই। তুমি থামো, আর একটা কথাও কইবা না। তুমি কি শুরু করছো? আমার মেয়ের জীবনটা নিয়ে নোংরামি শুরু করছো, তাই না? হ্যাঁ, তোমার একটা ভুলের সিদ্ধান্তের কারণে, তোমার লোভের কারণে আমার মায়া আজকে বিধবা। আর এই যে ছেলেটা, এই ছেলেটার বউ আছে, 3টা বাচ্চা আছে, তারপরও আমার মেয়েটা সতীনের সংসার করব, এটা তুমি ভাবলা কি করে? আহা, তুমি কেন বুঝতাছো না? রাশেদ সাহেবের সাথে তোমার মাইয়ার বিয়ে হইলে সুখে থাকবো, রোদ বৃষ্টিতে ভিজা চাকরি করতে হইব না, বড় বড় গাড়িতে চড়বো, ভালো বাড়িতে থাকবো, ভালো খাইবো। তুমি কেমন বাবা? হ্যাঁ, নিজের মেয়ের সুখ চাও না, নাকি সারাটা জীবন মাইয়াডারে খাটাইয়া মারতে চাও? অনেক হয়েছে। আমার জীবন নিয়ে তোমাকে আর খেলতে দেব না। এর আগেও তোমার জেদের কারণে, শুধু তোমার জেদের কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আর না, আমি আমার জীবন নিয়ে তোমাকে আর ছাইপাশ খেলতে দেব না। এরপর যদি আমার বিয়ে নিয়ে আমার সামনে বা আমার বাবার সামনে কোনো কথা বলেছো না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আরে এই যে দেখতাছস, এটা তো সৎ মা, আপন মা না। আপন মা যদি হইতো, তোরে যদি 10 মাস 10 দিন পেটে ধরতো, তোর মঙ্গল কামনা করতো, তোর সুখ চাইতো, আমার মায়ের জীবনটা তছনছ করে দিত না। ও তো মানুষ না, ও একটা অমানুষ, জানো? জানো, এই ছেলে যেন আর কোনো দিন আমার বাড়িতে না দেখি। আমার বাড়িতে যদি দেখি, কথা মনে রাখিস। আরে এই বিয়ে তো হইতেই হইব। এত এত টাকা, বড় বড় কানের দুল, মোটা মোটা নেকলেস, অনেক বড় বড় হাতের বালা। না না, এইগুলা তো আমি হাতছাড়া হইতে দেব না। যেমনি হোক, এই বিয়া হইতেই হইব, হইতেই হইব। আরে স্বপ্ন, তুমি হঠাৎ এই ভর দুপুর বেলা এখানে? আর কি ব্যাপার, তোমার চোখ মুখ লাল হয়ে গেছে কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। সৈকত, আমি আর পারছি না রে। আমার মা আমাকে আবার বিয়ের জন্য অনেক বেশি ফোর্স করছে। আমি বিয়েটা করতে চাচ্ছি না সৈকত। যার সাথে বিয়ে ঠিক করেছে একটা বাজে লোক, নষ্ট মানুষ। আর আগেও একটা বউ আছে, 2টা বাচ্চা আছে। মা আমাকে অনেক বেশি জোর করছে। জানো না, ওই লোকটা নাকি অনেক বেশি টাকা পয়সা, মাকে গহনা টাকা পয়সা এসবের লোভ দেখাইছে। মা লোভে পড়ে আমাকে জোর করে বিয়ে দিতে যাচ্ছে। আমি আমি কি করবো বুঝতে পারছি না। না না, এটা তো হতে পারে না। জোর করে কারোর সাথে তোমাকে বিয়ে দিয়ে দিবে, এটা তো মানা যায় না। দরকার পড়লে আমি কথা বলবো, যাতে তোমার সাথে ওই লোকের বিয়ে না দেয়। আর যদি অনেক বেশি প্রয়োজন হয়, তাহলে পুলিশে আশ্রয় নিব, তাও ওই লোকের সাথে তোমাকে বিয়ে হতে দেবো না। বাহ বাহ বাহ, এখানে দেখি পুরো লাইলি মজনু প্রেম চলতেছে। হ্যাঁ, কোটিপতির বউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ফকিন্নির সাথে এত ক্লোজ হয়ে, এত মাখামাখি হয়ে কথা বলতেছে। ব্যাপারটা কেমন লাগতেছে না? তুমি কোটিপতির হবু বউ, সেই তুমি কি না ধুলাবালি মাখা গায়ে একটা ছেলের সাথে, একটা কাজের ছেলের সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কথা বলতেছো। ব্যাপারটা কি ভালো লাগতেছে? হ্যাঁ স্যার, আপনি এসব কি বলছেন? স্বপ্ন আপনার হবু বউ মানে? আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনি তো নিজেকে ভদ্রলোক দাবি করেন, তাহলে? সৈকত, আমার সৎমা যার সাথে বিয়ে ঠিক করেছে উনি সে, এই সাইটের মালিক। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলি।
আপনি ওকে কেনই বা বিয়ে করতে চাচ্ছেন? আপনি যদি ওকে বিয়ে করেন, ও কখনোই সুখী হবে না। আপনি তো মন থেকে ওকে কখনো ভালোই বাসতে পারবেন না। আপনি যদি ওকে বিয়ে করেন তাহলে ওর ওর লাইফটা কয়লা হয়ে যাবে। কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস? তুই আমার মুখে মুখে কথা বলিস? এই তুই কি করে জানবি যে আমি ওকে সুখে রাখতে পারবো কি না পারবো? হ্যাঁ, তোকে এত কথা বলার সাহস কে দিছে? এই তোর লেভেল আর আমার লেভেল কখনো দেখছিস? ও বিয়ে করলে অবশ্যই আমার সাথে ভালো থাকবে, সুখে থাকবে। স্যার, আমি মানছি আমি একজন কামলা। কামলা হলেও আমার কিন্তু আত্মসম্মান বোধ আছে। আপনার তো ন্যূনতম লজ্জা থাকা উচিত। নিজের ছেলে মেয়ের হক নষ্ট করে আপনি এসেছেন আর একটা মেয়েকে বিয়ে করার জন্য। কেমন মানুষ আপনি? ও, অনেক বড় বড় কথা বলা শিখে গেছিস না? তোর কথা বলা আমি বের করতেছি, দাঁড়া। শাওন, হাই শাওন। স্যার শোন, আজকে এই ছোট লোকের বাচ্চাটাকে এই সাইড থেকে বিদায় করবি, আর ওর মাইনে থেকে সমস্ত টাকা কেটে রাখবি। আর এই যে হবু বউ তুমি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ফকিন্নির বাচ্চার সাথে এইভাবে কথা বলবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। হাজার হলো তুমি আমার হবু বউ। তুমি বাসায় যাও, আন্টিকে কিভাবে কি বলতে হয় সেটা আমি খুব ভালোভাবে বলে দেবো। যাও। আর তোকে যেটা বললাম, তুই কিন্তু তোর কাজটা করবি। ওকে আজকে এখান থেকে বিদায় করবি। ঠিক আছে স্যার, আমি গেলাম। সৈকত ভাই, স্যার তো যা কর কয়ে গেছে, তোমার আর এই কাজ করতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। সৈকত, কি দরকার ছিল আমার জন্য এই লোকটার সাথে ঝামেলা করার জন্য? তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমার জন্য তোমার রুটি রুজির কাজটাও চলে গেল। আমি না নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার জন্য তুমি এত বড় ঝামেলা নিজের কাঁধে কেন নিতে পারো? আরে তুমি নিজেকে দোষ দিও না তো, এখানে তোমার কোনো দোষ নেই। আমি প্রতিবাদ করতে গিয়েছি, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আমার কাজ চলে যায় তা যাক, আমার তাতে কোনো সমস্যা নেই। এই সততার কাজ আমি আবার পাবো, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে সেটা আমি দেখতে পারবো না। তুমি সাবধানে বাড়ি যাও, আমি বিষয়টা দেখছি। যাও। এই যে নবাবের বেটা, সারাদিন কই আসছিলা? সারাদিন তো বাড়ি আসো নাই। আর হ্যাঁ, আজকে তো তাড়াতাড়ি চলে আসলে যে। বাজারের ব্যাগ কই? কি ব্যাপার, নবাবের কি একদিন বাজার করে টাকা কি ফুরিয়ে গেল নাকি? ভাবি, আমি এই বাড়িতে আসলেও কি আর না আসলেও কি, সত্যি কথা কি, আমার কাজটা চলে গেছে। আমি যেখানে কাজ করতাম, মালিক আমাকে ওখান থেকে বের করে দিছে, আমার পাওনা টাকাও রেখে দিছে। আমি আগেই জানতাম তুমি এই কঠিন কাজ কখনোই করতে পারবা না। আসছে সে নাকি রাজমিস্ত্রি কাজ করবে। সেদিন কাজ পেয়ে তো খুব বড় বড় কথা বলছিলে আমাকে ছোট করে। তোমার সে বড় বড় কথা কোথায় গেল? ঘরে ওই যে আছে একটা বোকাশোকা ভাই, ওর ঘাড়ের পর বসে বসে না সারা জীবন খাওয়া লাগবে। আমার কপালটাই খারাপ। চুপ করো। আমার ভাইটা এসে সারতে পারে নাই, অমনি তোমার বকবকানি শুরু হয়ে গেছে। দেখতেছো না আমার ভাইটার মনটা খারাপ? নিশ্চয়ই কিছু হয়েছে, তার মধ্যে তোমার বকবকানি সারাক্ষণ। যাও তো ওর জন্য গ্লাস পানি নিয়ে আসো। আমি ওকে পানি দিতে যাব কেন? ওকে 3 বছরের ছোট বাচ্চা, নিজে পানিটা নিয়ে খেতে পারে না? আমি পানি দিতে পারবো না, আমার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা ভাই, সত্যি করে কত কি হয়েছে তোর? কাজের তা তোরে তারাই দিছে কা? কোনো ভুল করছোস? কারোর সাথে বেদবি করছোস? ভাইজান, তুমি তো স্বপ্নকে খুব ভালো করেই চেনো। ওই যে আমরা একসাথে পড়াশোনা করতাম, ওর মা ওকে জোর করে একটা লোকের সাথে বিয়ে দিতে যাচ্ছে। আসলে ওর তো আপন মা নেই, সৎ মা, তাই টাকার লোভে একটা খারাপ লোকের সাথে বিয়ে দিতে যাচ্ছিল। দুর্ভাগ্যবশত আমি যার আন্ডারে কাজ করি সেই হচ্ছে সেই লোক, মানে ওই লোকের সাথেই স্বপ্নকে বিয়ে দিতে চাচ্ছে। স্বপ্ন আজকে হঠাৎ করে আমার সাইটে এসে আমাকে এই কথাগুলো বলছিল। হুট করে পেছন থেকে
ওই লোকটা সব কথাগুলো শুনে ফেলেছে। আমি অন্যায়ের প্রতিবাদ করতে যাওয়ায় আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। আচ্ছা ভাইজান, তুমি বলো তো, আমি কি খারাপ কিছু বলেছি? আমি তো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছি। যে ওই লোকটার একটা বউ আছে, বাচ্চা আছে, তাহলে বউ বাচ্চা রেখে আবার কেন আর একটা মেয়েকে বিয়ে করতে হবে? কেন ওর জীবনটা ধ্বংস করতে হবে? ওই লোকের সাথে যদি স্বপ্নের বিয়ে হয় তাহলে ওর জীবনটা জ্যান্তর কবর দেওয়া হবে, আর কিছুই না। ভাইজান, এবার তুমি বলো, আমি ভুল করেছি না সঠিক কাজ করেছি? বলো। না ভাই, তুই একদম ঠিক করছিস। যে অন্যায় দেখে বসে থাকে সে তো কাপুরুষ, সে মানুষ না। ওই মেয়েটার আগে ওর জীবনে ঝড় তুফান বয়ে গেছে, ওর অনেক কষ্ট। যাক ভাই, তুই মন খারাপ করিস না। তোর একটা কাজ গেছে, কি হয়েছে? আমি তোর আর একটা কাজ খুঁজা দিমু, ভালো কাজ খুঁজা দিমু। এই ভারী কাজ তোর করা লাগবে না। ঠিক আছে ভাই, এখন চল কিছু খাবি। আয়। তোমার মাইয়ার এত অধপতন হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। চোখ থাকতেও তুমি হইছো অন্ধ বাবা। তোমার মাইয়া অফিসের নাম কইরা রাস্তাঘাটে পর পুরুষের হাত ধইরা ডলাডলি করে, নোংরামি করে, পীড়িত করে। আর এই দিকে রাশেদের মতো কুটিপতি ছেলের সাথে বিয়ার কথা কইলে নাগিনের মতো ফুস কইরা উঠে, বিয়া করব না, রাজি হয় না। মুখ সামলায় কথা কইও। আমার মায়ের নামে আর একটা মিথ্যা কথাও কইবা না। আমার মায়ের মতন মায়া এই 10 গ্রামের মধ্যে একটা খুঁজা পাইবা না। আর আমার মায়া এমন কোনো খারাপ কাজ করতে পারে না। তোমার মাইয়া তো ধোয়া তুলসী পাতা, আর তুমি তো অন্ধ বাবা। তোমার চোখ থাকতেও তোমার চোখে কিচ্ছু ভাসে না। তোমার মাইয়া যে এতই ভালো, এতই ভালো, তাইলে ওই যে সাইডে রাজমিস্ত্রির কাজ চলতেছে, সেই রাজমিস্ত্রির সাইডে নোংরা একটা চাকরের সাথে তোমার মাইয়া প্রেম করে, ডলাডলি করে। আসো কাইতে পারি, ঝাঁটা দিয়া পিটাইয়া ওর পিঠের ছাল আমি উঠাই হলাম, তারপর দাঁড়াইয়া দাঁড়াইয়া রং দেব। আমার মায়া যদি কোনো সৎ চরিত্রবান ছেলেরে ভালোবাসা থাকে, আমি নিজে দাঁড়ায় থাইকা ওই ছেলের সাথে আমার মায়ের বিয়া দেব। তবে ওই নোংরা রাশেদের কাছে আমার মায়ের কোনোদিন বিয়া দেব। আজ থেকে তোমার আর আমার জন্য পাত্র খুঁজতে হবে না মা। আমি আর সৈকত দুইজন দুজনকে পছন্দ করে আজকে কাজী অফিসে গিয়ে আইন মোতাবেক বিয়ে করেছি। আর আজ থেকে সৈকত আমার বৈধ হাজবেন্ড আর আমি তার স্ত্রী। ও আল্লাহ রে আল্লাহ, কি সর্বনাশটা হইল রে আল্লাহ। ওই তোর এত বড় সাহস, তুই আমাকে না জানাইয়া বিয়া কইরা এই বাড়িতে আইসা আবার আমাকে সামনে কইতাছস তোর স্বামী স্ত্রী। তোর একবারও বুকটা কাঁপা উঠলো না? হ্যাঁ শোন, আমি বাচ্চা থাকতে ওই পুলার সাথে তোরে আমি সংসার করতে দেব না। প্রয়োজনে তালাক নেওয়ামো, তোরে রাস্তায় রাস্তায় ঘুরামো। না মা, আমার একটু বুক কাঁপে না। কেন জানো? কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়তে না আমার একটু বুক কাঁপে না। শোনো মা, তুমি তো চেয়েছিলে একটা অমানুষের ঘরে আমাকে সতীন করে পাঠাতে, কিন্তু কি হলো বলো তো? এই যে এই মানুষটা দেখছো, একটা মাটির মানুষ। এই মানুষটাকে পাও না ভাগ্যের ব্যাপার। আমার এই দুঃসময় যদি এই মানুষটা আমার পাশে না থাকতো না, তাহলে হয়তো বা আবার আমার কপালে সে আগের মতোই দুর্ঘটনা ঘটে যেত। কিন্তু সেটা হলো না। তাতে নিশ্চয়ই তুমি খুশি হওনি? তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ওকে পেয়েছি, আমি অনেক খুশি। আন্টি, হয়তো আমাদের কর্মকাণ্ড আপনার কাছে অন্যায়, কিন্তু বিশ্বাস করুন, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আমি মানছি আমি একজন রাজমিস্ত্রি, আমি কিন্তু শিক্ষিত, চাকরি পাইনি বিধায় হয়তো রাজমিস্ত্রির কাজ করছি। টাকা পয়সা দিয়ে ওকে আমি সুখী না করতে পারলেও ভালোবাসা দিয়ে সুখী করতে পারবো, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। জামাই বাবাজি, তুমি বিন্দু মাত্র কোনো কিছু মনে করো না। এই যে দেখতাছো না, এটা একটা ডাইনি, কাল নাগানি, লোভে পইরা এই সমস্ত কথা বলতেছে। তুমি আমার মায়ের বিয়া করছো, আজকে পর থেকে তুমি আমার মায়ের নিয়ে এই বাড়িতেই থাকবা। আর আমি ওই যে রাশেদ, ওই লম্পটের সাথে আমার মায়ের আমি কোনোদিন বিয়ে দেব না। কি আন্টি,
আপনার মেয়ে তো শেষমেশ এই থার্ড ক্লাস মার্কা কাজের ছেলেকে বিয়ে করে ফেললো, আর আপনার এত বড় বড় কথার বেলুন তো এক নিমিষেই ফেটে গেল। থাক, আমাকে আর মিথ্যা আশা দিতে হবে না। আর আমার গহনা আমার কাছেই থাক, বরঞ্চ আমি এখান থেকে চলে যাই। আপনাদের মতো ছোট লোকদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। না বাবা না, রাগ করো না, আমারে কয়েকটা দিন সময় দাও। আমি ঠিকই ওই রাজমিস্ত্রির বাচ্চার কাছ থেকে তালাক নিয়া তোমার সাথে বিয়া দিব। তুমি আমার কিছুদিন সময় দাও বাবা। না থাক, আমি রাশেদ যে থুতু একবার ফেলছি সেটা কখনো মুখে নিব না। আপনাদের মতো ছোট লোকদের সাথে সম্পর্ক রাখার আমার কোনো ইচ্ছা নেই, বরঞ্চ আপনার মেয়ে ওই কামনার সাথে সংসার করুক, এতেই আমি খুশি। আমি গেলাম। বাবা যেও না, বাবা যেও না। হায় আল্লাহ, আমার আমাও গেল, সালাও গেল, আমার গয়না টাকা সব গেল। এই ঝাড়ু দাও। ভাবি ঝাড়ুটা দাও না আমাকে, আমি উঠোন ঝাড়ু দেওয়া শেষ হলে আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে রাখছি। দাও, তুমি শুধু শুধু কেন কষ্ট করবে? থাক, আমার সামনে এত ভালো সাজার নাটক করতে হবে না। আর তাছাড়া তোমার মতোই অলক্ষ্যে অপায়া যদি আমার সংসারে হাত দেয় তাহলে আমার সংসারে না অভাব নেমে আসবে। ভাবি, আমি এই বাড়িতে আসার পর থেকে লক্ষ্য করছি যে আমি যতবার তোমার সাথে মেশার চেষ্টা করছি তুমি কেমন যেন মুখ ফিরিয়ে নিচ্ছ, আমার প্রতি বিষ ছড়াচ্ছ। এমন কেন করছো বলো? আমি তো তোমার বোনের মতো, তাই না? আমরা দুজন এই বাড়িতে আছি, আমি চাই তোমার সাথে মিলেমিশে থাকতে। তুমি কেন আমাকে দূরে সরিয়ে রাখছো? আর তুমি আমাকে কেনই বা সহ্যই করতে পারছো না? কিভাবে সহ্য করব? তোমার জামা ইনকাম করে কয় পয়সা আমাদের এই সংসারে দেয়, এই সংসারটা যে কিভাবে চলছে সেটা শুধু আমিই জানি। বড় ভাইয়ের সংসার এবার নতুন করাতে তো ভাগ বসাতে এসেছো, তাই তুমি আমার চোখের সামনে থেকে যাও তো। ভাবি, মুখ সামলে কথা বলো। আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে ঠিক আছে, কিন্তু নিজের ঘাম ঝরিয়ে এই সংসারে কারো কিন্তু 1 টাকা খায় না বসে। নিজের ঘাম জড়ানো টাকা দিয়ে এই সংসারে চাল ডাল সবকিছু নিয়ে আসে, আর সেই খাবার আমরা দুজন খাচ্ছি। বড় ভাইজান আমাদেরকে ভালোবেসে এই বাড়িটাতে আশ্রয় দিয়েছে। হ, কামাই করতে গেছে তো, ওই যে 2 পয়সা কামাই করতে গেছে, তার বইয়ের মুখের আবার কত বড় বড় কথা। আমি বুঝতে পেরেছি আমার এই সুন্দর সংসারটাকে না ডাকাত সেজে এসেছে ধ্বংস করার জন্য। তোমার খুব ভালো মতো চিনি আমি। এই কি সমস্যা, আবার শুরু করলাম? এই মেয়েটা যেদিন থেকে সংসারে আসছে একটা দিন ওর শান্তি দেয় না, প্রতিটা দিন ওর সাথে তুমি ঝগড়া করো। আসলে তুমি চাওটা কি? তোমার সমস্যাটা কি? হ, আমি তো সব ঝগড়ার মূল। শোনো, তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তোমার এই ভাই আর ভাইয়ের বউকে আজকে তুমি আলাদা করে দিবা। ওরা আলাদাভাবে রান্না করবে, আলাদাভাবে খাবে। আজকের পর থেকে আমি ওদের সাথে থাকবো না। আর ওদের নিয়ে যদি তুমি একই সংসারে খাও তাহলে আমি তোমার সংসার করব না। আমার না এই মুখ কখনো দেখতে পারবে না তুমি। ভাবি, তুমি এটা কেমন নিষ্ঠুর কথা বললা? তুমি 2 ভাইকে আলাদা করতে চাও? তুমি জানো না আমার স্বামী এবং বড় ভাই, তারা 2 ভাই দুজনকে অনেক বেশি ভালোবাসে। তুমি এই সংসারে বউ হয়ে আসছো, আমিও বউ হয়ে আসছি। আমরা এমন কোনো কাজ করতে চাই না যে আমাদের কাজের দ্বারা 2 ভাই আলাদা হোক। তুমি এটা কেন চাচ্ছ? এই ভালোবাসা দিয়ে কি হবে? ভালোবাসা কি বাজার করে নিয়ে আসবে? ভালোবাসা কি পেট ভরাবে? ভালোবাসা ধুয়ে ধুয়ে পানি খাবো? শোনো, আজকে রাতের মধ্যে কিন্তু তুমি আলাদা করে ছাড়বে, আমার এটা লাস্ট কথা। তোমার যদি মন চায় তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আমার কলিজার টুকরা ভাইরে আমি এই সংসার থেকে আলাদা করতে পারবো না। আমি যতদিন বাইচা থাকবো আমার ভাই আমার এই সংসারেই থাকবো। অনেক হয়েছে, থাক, আমার জন্য আর এত ঝামেলা করতে হবে না। আমি আমার বউ নিয়ে আজকে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। সৈকত, তুই এটা কি কইতাছিস ভাই? আরে তোরা চলে গেলে এই শূন্য করে আমি কারে নিয়ে বাঁচবো? আমি আমি কি করুম? ভাইজান, আমি চাই না এই সংসারে কোনো অশান্তি হোক। আমি এই সংসারের কোনো অশান্তির কারণ হতে চাই না। আমি চাই না তোমাদের সংসারে কোনো ঝামেলা হোক, তোমাদের মধ্যে ঝগড়া হোক। ভাবি, পারলে আমাকে ক্ষমা করে দিও। এসো।
সব অশান্তির মূল তো আমি। চলে যাচ্ছি। তোমার মনের আশা পূর্ণ হয়েছে। আজকে আমার ছোট ভাই ওর বউ সহকারে ও বাড়ি থেকে বের হয়ে গেছে। কোথায় যাবে কি করবে আমি কিচ্ছু জানি না, কিন্তু তুমি তো খুব খুশি। সব কিছুর মূল ঝামেলা আমার ওই ভাইটা না? বুঝতে পারছি এবার আমি তুমি আসলে কতটুকু ভালোবাসো এই সংসারটাকে। তুমি আসলে সংসার ভালোবাসো না, নিজেকে ভালোবাসো। তুমি আসলে একটা ডাইনি। আর তোমার মতো ডাইনি যে সংসারে আছে, সেই সংসারে যে কি হবে ওই উপর আল্লাহ জানে। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার কোম্পানির সাথে আমার কোম্পানির একটা কন্ট্রাক্ট ছিল, কিন্তু আপনার ম্যানেজার সাইফুল সাহেব বলল আমার কন্ট্রাক্টটা নাকি আপনি রিজেক্ট করেছেন। স্যার, আসলে আমার অপরাধটাকে আমি জানতে পারি? স্যার, এই কন্ট্রাক্টের উপর অনেক কিছু নির্ভর করছে। স্যার, আপনি যদি কন্ট্রাক্টটা সিগনেচার না করে দেন আমার কোম্পানি একদম দেউলিয়া হয়ে যাবে, আমার একদম রাস্তায় নেমে পড়তে হবে। সো প্লিজ স্যার, আপনি সিগনেচারটা করে দিন। আমি কন্ট্যাক্টটা এই জন্যই দিচ্ছি না, কারণ আমি খুব ভালো করেই জানি আপনি একজন ঠক, প্রতারক, বেঈমান, অহংকারী একজন মানুষ। আর আমি চাই না এমন কোনো মানুষের সাথে আমার কোম্পানি পার্টনারশিপে যায়। আরে তুই তুই এখানে কি করিস? আরে এত বড় একটা আলিশান কোম্পানির মালিক কি তুই নাকি? আমি না বুঝতে পারলাম না, হঠাৎ করে তোর কাছে এত টাকা আসলো কোথা থেকে? হ্যাঁ, আরে কিছুদিন আগেও তো তুই আমার কনস্ট্রাকশন সাইটে সামান্য লেবারের কাজ করতি, ইট তুল। তুই এত টাকা পয়সার মালিক কি করে হলি? আমি তো এটাই বুঝতে পারতেছি। শ্যাট আপ ইওর মাউথ। ভাষা সংযত করে কথা বল। এটা কোনো রাজমিস্ত্রির সাইট না যে আপনি এভাবে কথা বলবেন। এটা একটা কর্পোরেট অফিস। এখানে ভদ্র ভাষায় কথা বলতে পারে। একজন $1,000,000 কোটিপতির সাথে কেউ কখনো অভদ্র ভাষায় কথা বলে না। সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আর তুই আমার জ্ঞান দিতেছিস না, তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হইতেছে। আরে এই সামান্য 2 দিনে ভাগ্যের চাকা ঘুরে কিছু টাকা পয়সার মুখ দেখে তোর অতীতের নোংরা পরিচয়টা তুই ভুলে গেলি? হ্যাঁ, অতীত নিয়ে কথা বলছেন? আমার অতীত খুব ভালো করেই মনে আছে। আমার অতীত মনে আছে বিধায় আপনার মতো একজন নারী লোভী ছোট লোককে এখনো এখানে বসতে দিয়েছি। আর তা না হলে কুকুরের মতো এখান থেকে বের করে দিতাম। আপনার মনে আছে স্যার, আপনি আমার সততার পারিশ্রমিক না দিয়ে লাঠি মেরে আমাকে সাইড থেকে বের করে দিয়েছিলেন। আজকে দেখুন, নিয়তি আপনার সে হিসাব চুকিয়ে দিয়েছে। আসলে স্যার, আমি না জেনে না বুঝে অনেক ভুল করে ফেলছি। স্যার, আপনি একদম ঠিক কথা বলছেন। আমি অহংকারে অনেক কিছু বলে ফেলছি, অনেক অন্যায় করে ফেলছি। স্যার প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। তবুও আমার এই কন্ট্রাক্টটার উপর আপনি কোনো ইফেক্ট ফেলেন না। দেখেন, আপনি যদি আমার এই কন্ট্রাক্টটা সিগনেচার না করে দেন না স্যার, আমি একদম সর্বশান্ত হয়ে যাব। পুরো পরিবার নিয়ে আমার একদম বিষ খেয়ে মরে যেতে হবে। স্যার প্লিজ, স্যার আপনি আমার এই কন্ট্রাক্টটা সিগনেচার করে দিন স্যার, প্লিজ। আমি যখন আপনার সাইডে কাজ করতাম, আমার সাথে কত না খারাপ আচরণ করতেন। শুধু আমার সাথে না, আপনি যাকে বিয়ে করতে চেয়েছিলেন, মানে বুঝতেই পারছেন, স্বপ্ন, আমি স্বপ্নের কথা বলছি, তার সাথেও কিন্তু আপনি খারাপ আচরণ করতেন। শুনুন, সময়টা আপনার ছিল তাই আপনি খারাপ আচরণ করেছেন। এখন সময়টা আমার। আমি চাইলেই আপনাকে কুকুরের মতো এখান থেকে বের করে দিতে পারি, পুলিশে দিতে পারি, কিন্তু দেব না। কেন জানেন? কারণ প্রতিটা মানুষের 2টা দিক থাকে। একটা হচ্ছে সততার, আর একটা কর্মফল। আমি আমার সততার কারণে এই চেয়ারে বসে আছি, আর আপনি আপনার অহংকারের কারণে কর্মফল ভোগ করছেন। আপনার সাথে আমি কথা বাড়াতে যাচ্ছি না, যান বেরোন এই মুহূর্তে এখান থেকে বের। স্যার স্টপ। আর একটা কথাও শুনতে চাই না। এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন। আর হ্যাঁ, খবরদার এই বিল্ডিং এর আশেপাশে আসার চেষ্টা করবেন না। যান, গেট লস্ট।